আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখি দেখবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব, কৈশোর, দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। জানার চেষ্টা করি এই সমাজের প্রতি তার দায় এবং দায়বদ্ধতার কথাও। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন, এবং আমার সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বিশিষ্ট একজন লেখক এবং শিক্ষক, অনেকগুলো তার পরিচয়, জনাব মোহাম্মদ জাফর আলম। স্যার, অনেক কৃতজ্ঞতা, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনার আসলে অনেকগুলো পরিচয়, নিশ্চয়ই দর্শক যারা দেখছেন আপনাকে চেনেন। আপনি সবশেষ চট্টগ্রাম বন্দরে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি পরিবেশ অধিদপ্তরে কাজ করেছেন, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এক্সাম ফ্যাকাল্টি হিসাবে, আপনি আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। আমরা এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্প শুনতে চাই, আপনার শৈশবের গল্প, কৈশোরের গল্প। তবে শুরুতে একটু প্রশ্ন করতে চাই, আপনার এত পরিচয়ের ভিড়ে আপনি কোনটিকে আসলে উপভোগ করতেন অথবা করেন? নিঃসন্দেহে আমি সিভিল সার্ভিসে যে কাজ করেছি সেটা পরিবেশ অধিদপ্তরের কাজটা আমি খুব এনজয় করেছি। আর ভূমি ব্যবস্থাপনার কাজের সাথে আমার বেশি ছিল, কারণ আমি আমার চাকরি জীবনের একটি অংশ নেদারল্যান্ড গভর্নমেন্টসের আমি সিনিয়র ভূমি উপদেষ্টা হিসেবে কাজ করেছি। তো বাংলাদেশের 20,000 কোস্টাল এলাকার 20,000 ভূমিহীন পরিবারকে কোনো হ্যাসেল ফ্রি জমি প্রদান করেছি। এটি একটি অত্যন্ত আনন্দের বিষয়, এবং সেই এলাকা নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা জুড়ে, হাতিয়ার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এটা একটা বড় ধরনের কাজ ছিল। তাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য কাজ করেছে, এবং এটা আমি গত কয়েক মাস আগেও তাদেরকে দেখে এসেছি, এবং এটি খুবই আনন্দের। এই যে বলছিলাম, আপনার একজন প্রশাসক হিসেবে আপনার ভূমিকা, আপনি আবার অধ্যাপনা করেন, অথবা সমাজের অনেকগুলো কাজের সাথে আপনার ইনভলভমেন্ট, সেই দিক থেকে আপনি মাঠ প্রশাসনেও কাজ করেছেন, উপজেলা ইউনো ছিলেন, অন্যান্য জায়গায় কাজ করেছেন। আপনি কোনটিকে আসলে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আমার এক এক সময় এক একটা, আমার যেটা মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে যে আমি যে কাজটা করেছি ফুল অ্যাটেনশন দিয়ে করেছি, কোনো হাফ হার্টেডলি কোনো কাজটা করিনি। তবে এই সব কিছুর মধ্যে যদি আপনি ধরেন, তাহলে আমি শিক্ষকতা অথবা পড়াতে আমার খুব ভালো লাগে। আমি সরকারি ইনস্টিটিউটগুলোতেও, ট্রেনিং ইনস্টিটিউটগুলোতেও আমি সেশন নেই, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমি কথা বলি। তো আমার এটা খুবই পছন্দের একটি জায়গা। এই হবি অথবা যে এই আকাঙ্ক্ষাটা কি ছোটবেলায় ছিল? আমার ছোটবেলায় ছিল না। আমি যখন প্রশিক্ষণ নিলাম সিভিল সার্ভিসে এসে, তখন দেখলাম যে কিছু কিছু প্রশিক্ষক খুবই এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতেন, এবং কিছু কিছু প্রশিক্ষক শুধুমাত্র সময় কাটিয়ে চলে যেতেন। তো আমার কাছে তখন মনে হলো যে আমি যখন ওই প্রশিক্ষণেরই একটা অংশ ছিল যে আমাকে কিছু বলতে হতো, তখন দেখলাম যে আমি বললে পরে লোকজন শোনে। তখন আমার মধ্যে একটি প্রত্যয় জন্মালো যে আমি হয়তো বললে সবাই শুনবে। তখন ওভাবে প্রস্তুতি নিয়ে আমি কাজ করি এবং কথা বলি, এবং এটা শুনে লোকজন। আমার এটা খুবই ভালো লাগে। মূলত সিভিল সার্ভিসেই আপনার হচ্ছে শুরু, এবং এটাই আপনার ক্যারিয়ার। আপনি সবশেষ চট্টগ্রাম বন্দরে কাজ করেছেন, প্রায় 8 বছর ছিলেন চট্টগ্রাম বন্দরে। একটা বড় একটি অগ্রগতির সঙ্গে আপনার সম্পৃক্ততা আছে। আমি চট্টগ্রাম বন্দর নিয়ে আপনার সঙ্গে অনেক আলাপচারিতা করব, সেই প্রত্যাশা করছি। তবে আপনার একটু শুরুর গল্পটা শুনতে চাই, আপনার জীবনের গল্পটা। আমার যখন বোধটা জন্ম হয়েছে, তখন আমি নিজেকে ময়মনসিংহে পাই। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে সরকারি বাসা, এবং আমার ফাদার ছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। সেখানে আমি নিজেকে আবিষ্কার করি। তারপর ধীরে ধীরে নিজের বোধটা যখন জন্মালো স্কুল কলেজের সাথে, সেখানে স্কুলে ভর্তি হলাম কেওটখালী কৃষি বিশ্ববিদ্যালয়ের উল্টা দিকেই আমাদের বাসাটা ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে আসি। আপনার জন্ম তো সেখানে? জন্ম ময়মনসিংহে। ময়মনসিংহে। আপনার বাবার মানে আদিবাস কোথায়? আমরা নীলফামারী। নীলফামারী। আপনি চাকরি সূত্রে সেখানে? চাকরি সূত্রে আমরা ওখানে ছিলাম। তো ওখান থেকে পরে দিনাজপুরে বদলি হয়, এবং তারপরে স্বাধীনতা যুদ্ধের সময়ে আমরা দিনাজপুরের হিলিতে ছিলাম। তারপরে তো যুদ্ধের পর আবার বিভিন্ন জায়গায় ছিলাম, নীলফামারীতে ছিলাম, লালমনিরহাটে ছিলাম, এবং রাজবাড়ী জেলা স্কুল থেকে তখন আমি 1978 সালে এসএসসি পাশ করি রাজবাড়ী জেলা স্কুল থেকে। এবং রাজবাড়ী জেলা স্কুলে আমার বাবাও চাকরি করেছেন। এবং একটা মজার ঘটনা হচ্ছে যে আমার প্রথম সিভিল সার্ভিসের পোস্টিং কিন্তু রাজবাড়ীতে ছিল। এটি আমি খুবই কোইন্সিডেন্স। এবং আমার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানও আমি রাজবাড়ীতে, ওই সময় আমি মুখ্য অনুঘটক ছিলাম সেখানে কাজ করার। তার মানে আপনাকে ময়মনসিংহে টানে, আপনাকে রাজবাড়ী টানে, এবং সবশেষ টানটা নিঃসন্দেহে চট্টগ্রামের। সেই এরপরেই তো চলে আসলাম, আমরা এসএসসি দিয়েই চলে আসলাম চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম।
এবং চট্টগ্রাম সেই থেকে চট্টগ্রামের আশেপাশেই ঘুরছি। এবং আমার বদলি চাকরির সরকারি চাকরিতে বদলি হয় 2-3 বছরে, কিন্তু আমার বদলির ভাগ্যটা একটু স্থবির টাইপের। আমি রাজবাড়িতে কাজ করলাম, তারপরে কক্সবাজারে কাজ করলাম 2-2.5 বছর, এরপরে নোয়াখালীতে টানা 1 বছর কাজ করলাম। নোয়াখালী থেকে চট্টগ্রামে আসলাম 2005 সালে। 5 সাল থেকে আমি রিটায়ারমেন্ট পর্যন্ত চট্টগ্রামে বিভিন্ন অফিসে কাজ করলাম। এটি এবং প্রতিটাতে আমি এনজয় করেছি। এনজয় করা মানে আমি কাজের গভীরে গিয়ে প্রফেশনালিজমকে দেখিয়ে আমি কাজ করেছি। আমি একটু স্কুল জীবনের একটু গল্পটা শুনতে চাই, চট্টগ্রাম আসার যে আগের গল্পটা আর কি, সেখানে আপনার অম্লমধুর স্মৃতিগুলো যদি রোমান্তর করতে চান। স্কুল জীবনের এসএসসির আগে ক্লাস 9-এ আমার একটা খুব বেদনাদায়ক স্মৃতি আছে, এবং যেটি আমি স্মৃতিচারণ 100 বছর পূর্তি অনুষ্ঠানেও করেছিলাম। তখন পয়লা বৈশাখে সবার খেতাব দেওয়া হতো। আমরা খেতাব দিলাম বন্ধুবান্ধবদের, টিচারদেরও দিলাম, এবং এটা টাঙিয়ে দিলাম। কিন্তু একজন দেখে ফেললো, পরের দিন এটা আবিষ্কার হলো, আমাদের 3-4 জন করেছি। আমাদের 3-4 জনকে স্কুল থেকে ফোর্স টিসি দিয়ে দেওয়া হবে, বিদায় করে দেওয়া হবে, অ্যাসেম্বলিতে পেটানো হবে, এরকম অনেক কিছু সিদ্ধান্ত। মানে খেতাবটা কি নেগেটিভ ছিল এরকম? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টিচার থাকেন, কিছু কিছু বন্ধুবান্ধব থাকেন, নেগেটিভ হয়, পজিটিভও হয়, অনেক অধিকাংশ এটা মজার ছিল আর কি, অনেকটা মজার ছিল। কিন্তু ওই বয়সে ওই সময় এটা অনেক অগ্রসর চিন্তা ছিল, যার ফলে আমাদের অ্যাসেম্বলিতে পিটানো হলো, এবং আমরা অপেক্ষা করছিলাম কখন টিসি দিয়ে বের করে দিবে। কিন্তু আমাদের একজন শিক্ষক ছিলেন, মারা গেছেন কিছুদিন আগে, গফুর স্যার। উনি মারার সময় চোখে ছলছল করছে। উনি টিসি যেতে না দেওয়া হয় আমাদেরকে, বিশেষ করে আমাকে বলে হি ইজ দ্য বেস্ট বয়, তো টিসি দেওয়া যাবে না, তাকে ওকে রাখতে হবে। তো আমার খালি চিন্তা হয় যে যদি ওই সময় টিসি দেওয়া হতো তাহলে আমার জীবনটা হয়তো অন্যদিকে চলে যেত। এটা শিক্ষকদের মহানুভবতা। স্কুল জীবন যে পিটানো, সবার আসলে এরকম শৈশব আছে। আপনার কাছে কি মনে হয় এখন সেই দিনটা বদলেছে? এরকম আপনি আপনার সন্তানের প্রতি কি সেরকম অ্যাটিটিউড করতে পারেন? অথবা এখন আর পিটানোর বিষয়টা এখন অভিভাবকরাও ভালোভাবে নেন না, এবং শিক্ষকও ওই কাজটি করেন, সরকারও নেন না, সরকারও নেন, সেটা নিষিদ্ধ, নিষিদ্ধ। তো এটা পিটানোটা বলতে হাতে বেত মারা, অন্যায় করেছি বেত মারা, আমরা তখন ওই সময় এরকম নেইনি। এখন সমাজ বদলেছে, দিনে অনেক কিছু আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের ছেলেরাও অনেক সচেতন হয়েছে, এবং ওই পর্যায়ে যায় না, অথবা গেলে পরে অন্যভাবে ব্যবস্থা নেওয়া হয়, মোটিভেশন করা হয়, কাউন্সেলিং করা হয়। আমাদের ওই সময় কাউন্সেলিং বিষয়টা ওই রকম ছিল না। এটা আসলে যে সময়ের যে ব্যবধান, সেখানে আর কি পরিবর্তনটা সেখানে হয়েছে। আপনার এই যে কেমিস্ট্রি চুজ করার ব্যাপারে কোনো ইস্যু আছে কিনা? আমি এটা একবার ছোটবেলায় আমার এক ভাগ্নি একজন ডাক্তার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, ও আমাকে ওর জীবনের লক্ষ্য লিখতে দিয়েছিল যখন ক্লাস 8-এ পড়ে। আমি লিখেছিলাম যে আসলে লক্ষ্য আমরা নির্ধারণ করি না, কোথায় পড়বো, কোথায় চাকরি করব, এটা অনেক ইস্যু, আশেপাশের অনেক ফ্যাক্টর ঠিক করে দেয়। আমি যে রসায়নে পড়বো এটা আমি কখনো চিন্তা করিনি। আমি পাবলিক অ্যাডেও চান্স পেলাম, রসায়নে পেলাম, কি জানি কি মনে করে আমি রসায়নে ভর্তি হলাম। তো এইটা একটা সায়েন্সে যেহেতু ছিলাম, একটা নেক ছিল সায়েন্সে পড়বো, তবে রসায়নে পড়েছি। এটা একেবারে পরিকল্পিত যে অনেক দিন ধরে এটা ছিল, এটা কিন্তু বলা যাবে না। আপনার আমার কাছে আসলে খুব অদ্ভুত লাগে বাংলাদেশের পার্সপেক্টিভে, বিশেষ করে রসায়নের পরে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলেন, সেটা হলেন, আপনি জুলজি পরে হলেন, আপনি অ্যাকাউন্টিং পরে আপনি এই প্রফেশন আসলে, সেটি আসলে খুব দুর্ভাগ্য আমার কাছে মনে হয়, হয়তো ক্ষেত্র বিশেষে। আমরা আপনার জীবনের এই অংশটা নিয়ে একটু আলোচনা করব। আমি একটু চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলতে চাই। আমরা আসলে এই যে বলছিলাম স্মৃতিচারণা ফাঁকে আপনার দায় এবং দায়বদ্ধতার গল্প, আপনি চট্টগ্রাম বন্দরকে রেখে এসছেন একটা জায়গায়। আমরা চট্টগ্রাম বন্দর সারা বাংলাদেশের একটা লাইফ লাইন বলা হয়, তো অনেকগুলো বিশেষণ আছে, কিন্তু নিঃসন্দেহে সেটিও তো সত্য যে যেভাবে আগানো উচিত ছিল সেভাবে কিন্তু চট্টগ্রাম বন্দর এগোয়নি। আপনি কি সেটি? না, এটা অবশ্যই এগোয়নি, এটা আমরা বলতেই পারি। কারণ চট্টগ্রাম বন্দরের যে বাংলাদেশের অর্থনীতি এবং চট্টগ্রাম বন্দরের গতি দুটোর প্যারালাল হতে হবে। এবং আমি একটা হিসাব নিকাশ করে দেখেছি, প্রতি 10 বছরে 3টি টার্মিনাল, 3টি জেটি কমপক্ষে আমাদের অ্যাড হওয়া দরকার ছিল। কিন্তু আমরা সিসিটির পরে এনসিটি অনেক দিন পর, 2018 সালে আমরা ইকুইপমেন্ট আস্তে আস্তে করেছি, কিন্তু এরপরে আমরা পিসিটি এসেছি, সেখানে যেটি হয়েছে। কিন্তু এখানে বড় একটা গ্যাপ রয়ে গেছে, এবং ওই গ্যাপের দ্বন্দ্বে এখনও কিন্তু চট্টগ্রাম বন্দর চলছে, বাংলাদেশের অর্থনীতি চলছে, জাহাজের গড় অবস্থানকাল বেশি লাগছে। কিন্তু এখন বে টার্মিনাল এবং মাতারবাড়ি, এই দুটি হচ্ছে আমাদের রক্ষা কবচ। এবং এপিএম যে টার্মিনাল যেটা আসছে লালদিয়াতে, এবং এটা কিন্তু অনেক ভালো একটি টার্মিনাল হবে, কারণ এটাতে ড্রাফট বেশি হবে, ওই হবে। তো আমরা আসলে যে জায়গায় যেতে চেয়েছিলাম ওই জায়গায় বিভিন্নভাবে যেতে পারি নাই, কারণ আমাদের কিছু দূরদর্শিতারও অভাব ছিল,
আর আমরা যেমন প্রজেক্ট নিয়েছি, প্রকল্প নেওয়ার সময় যখন বিদেশিদের ইনভলভ হয়, আমরা লোন নেব অথবা নেব, তাদের কিছু ডিউ ডিলিজেন্স থাকে যে এইটা এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, এটা করতে হবে, এটা করতে হবে। এইটা অনেক সময় আমরা অনেকেই মনে করি যে এটা দরকার নেই, কিন্তু এইটা ছাড়া কিন্তু তারা আসবে না, কারণ তাদের বোর্ডকে বোঝাতে হয় যে এইখানে এই ওয়ার্ল্ড ওয়াইড এখন কমপ্লায়েন্স একটা বড় ইস্যু, কমপ্লায়েন্স ইস্যু। এইটাতে আমাদের অনেকেই খুব রিজিড থাকি, এবং এই রিজিডনেসের কারণে অনেক সময় ক্ষেপণ হয়। এবং আমি বে টার্মিনালের কথাও যদি ধরেন, সেটি কিন্তু এই রকম রিজিডনেসের কারণে আমরা কিন্তু পিছিয়ে গেছি অনেক। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ একটি র্যাঙ্কিং বলছে, বিশ্ব ব্যাংকের একটি র্যাঙ্কিং, তাও হচ্ছে যে কন্টেনার ইন্ডেক্স অনুযায়ী আর কি, চট্টগ্রাম বন্দর বিশ্বের 337তম বন্দর, যেখানে 405টি বন্দর আছে। এত পিছিয়ে আমরা আছি। আমাদের চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে ক্ষমতা, সেটি অন্যান্য পাশাপাশি কলম্বোর চেয়ে অনেক বেশি কম। এই যে একটা ম্যানেজমেন্ট অদক্ষতা, সেটি আসলে রাজনৈতিক সমস্যাটা কি বড়, না আসলে অন্য কোনো কিছু আছে? আমাদের ম্যান পাওয়ার তো অনেক বেশি ট্যালেন্ট। আমাদের যে বন্দর যে সিস্টেমে চলে, এই বন্দর এইভাবে সারা দুনিয়াতে কোথাও চলে না। আমাদের কাস্টমসের সমস্ত ফর্মালিটিস বন্দরে হয়, বন্দরের ভেতরে হয়। LCL যেটি বলা হয়, ফুল কন্টেনার নিয়ে আসলেও আপনি খুলে ওখানে কাভার্ড ব্যান্ড 2000 কাভার্ড ব্যান্ড 2500 কাভার্ড ব্যান্ড প্রতিদিন ঢুকায় তারপরে বের করা হয়। পৃথিবীতে কোথাও এই কাজ করা হয় না, যার ফলে পারফরমেন্স বন্দর শো করলেও সেই পারফরমেন্সের রেজাল্ট সে নিজের এনক্যাশ করতে পারে না, কারণ এখানে অন্য অনেক অংশীজন আছে যারা পারফর্ম না করলে বন্দরের হলো একটি প্ল্যাটফর্ম পারফরমেন্স। এখানে শুধু বন্দর পারফর্ম করলেই হবে না, এখানে কাস্টমসকে করতে হবে, CNF এজেন্টকে করতে হবে, সবাইকে করতে হবে, রেলওয়েকে করতে হবে। LCL-এর বিশাল একটা অংশ আমরা খুলে ওখানে দেই। ওখানে ডেলিভারি মানে কায়িক ফিজিক্যাল ইন্সপেকশন হয় 12-14%, এগুলো কিন্তু হয় না। এই আমরা যদি শুধু পোর্টের পারফরমেন্সকে বলি, পোর্ট কিন্তু নামাই দিচ্ছে 2 ঘন্টা, দুই দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে, কিন্তু এরপরে এটা বের হচ্ছে না। এখানে কিন্তু দায় কিন্তু যিনি ইম্পোর্টার তারও দায়, কাস্টমস এটা ছাড়তে পারতেছে না তারও দায়, কারণ পোর্ট তো ওটার মালিক না, মালিক হলো ব্যাংক, মালিক হলো কাস্টমস, যতক্ষণ তার ডিউজ আদায় করবে না। এগুলোর কারণে কিন্তু দায়টা সবাই যখন ফোকাস করে তখন বন্দরকে বলে যে বন্দরে এটা দিতে পারছে না, বন্দরে দেরি হচ্ছে। বন্দরে নিজস্ব কিছু দেরি হওয়ার আছে, যেটা হচ্ছে আমার যেটি এতগুলো থাকার দরকার ওটা নাই বলে আমরা দেরি কিছুটা হচ্ছে, কিন্তু ওইটুকুই তার ঘাড়ে পড়বে। কিন্তু অন্যান্যরা যারা পারফর্ম করে না, তাদের জন্য তাদের দায়টাও বন্দরের ঘাড়ে পড়ে বলে আমরা এরকম। আর আপনি যেটা বললেন যে র্যাঙ্কিংয়ের মধ্যে, র্যাঙ্কিংটা বিভিন্নভাবে হয়, ইন্ডিকেটর এক একজন এক একভাবে নেয়। নিঃসন্দেহে আমাদের পারফরমেন্স, যদি আপনি কন্টেনার ঘণ্টাপ্রতি কন্টেনার হ্যান্ডেলিং কি গ্যান্ট্রিক্যানের ধরেন, তাহলে দেখা যাবে যে ওখানে কি গ্যান্ট্রিক্যান আমাদের 18 থেকে 20টা করি ঘন্টায়। আর আমরা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে 25-30টা এরকম বলা হয়, ইন্টারন্যাশনাল 30-35টাও আছে, 35। এবং এইটা আমাদের এখানে যদি আমরা এখন NCT গ্লোবাল টার্মিনাল অপারেটরকে দেব, ওরা হয়তো এটা বাড়ায় ফেলবে, কিন্তু আপনি আবার রাস্তা ঢাকা চিটাগাংয়ের পথ যদি একই থাকে, তাহলে কিন্তু ওটা বাড়ায় কিন্তু লাভ নেই, পথের মধ্যে আটকায় থাকবে। অর্থাৎ পুরা জিনিসটাকে ওভারহল করা দরকার। পুরা ঢাকা পর্যন্ত, ঢাকায় একটা ICD হওয়া দরকার বড় ধরনের, এবং একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর হওয়া দরকার। চিটাগং থেকে আপনি JNPA, জওহরলাল নেহরু পোর্ট অথরিটি, আগে PT ছিল ট্রাস্ট, এটা গত 4 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন, এবং এটা PSA-কে দেওয়া হয়েছে। আগে ছিল 1 কিলোমিটার, আরও 1 কিলোমিটার দেওয়া হয়েছে। ওই বন্দর এই ভারতের সবচেয়ে বড় বন্দর, সবচেয়ে বেশি 4.8 অথবা এরকম মিলিয়ন টিউজ হ্যান্ডেল করে একটা বন্দর, এবং এইটার সাথে 6টা ডেডিকেটেড ফ্রেট করিডোর, মানে একদম এক্সক্লুসিভলি কন্টেনার ভেসেল যায়, রেল যায়, 6টা কানেক্টেড। তাহলে আপনি এই গতি যদি আমরা অন্যদের না দেয়, রেলওয়ে না দেয়, রোড না দেয়, বন্দর কিন্তু আমরা আসলে যে সেই যে মানে 4 লেনের রাস্তা করতেই তো আমরা বছরের পর বছর ফেলে দিয়েছি। 4 লেন হতে হতে 6 লাইনের ডিমান্ড চলে আসছে, 8 লেনের ডিমান্ড চলে আসছে, আমরা সেটা করতে পারিনি। নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। আমার কাছে একটি পরিসংখ্যান বলছে যে গত সরকার পরিবর্তনের পরে 1 বছরে চট্টগ্রাম বন্দরের ইফিসিয়েন্সি 5.21% বেড়েছে, কিন্তু সেটি হয়তো আরও অনেক বেশি বাড়তে পারতো। আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি যে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে বর্তমান সরকার যে স্বপ্ন দেখছে, সেটি অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির একটা বড় ভূমিকা রাখবে। আমি একটু করে আপনার আগের যে কর্মস্থল ছিল পরিবেশ, চট্টগ্রামের পরিবেশ নিয়েও কিন্তু আপনি অনেক কাজ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় এখনও যে আপনাদের কিছু দায় আছে, আপনাদের কিছু দায়বদ্ধতার জায়গা এখনও আছে, যেখানে চট্টগ্রামকে ওই অর্থে পরিবেশ বান্ধব করে তোলা হয় নাই নগরী হিসেবে। না, পরিবেশ তো এমন একটা ইস্যু যে সব জায়গাতেই ক্রস কাটিং ইস্যু বলা হয়। আমি যেমন চট্টগ্রামে যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, যেখানে আমি কথা বলতে যাই, ওখানে আমি পরিবেশটাকে ঢুকিয়ে দিই 2টা জিনিস, একটা জেন্ডার ইস্যু, একটা পরিবেশ ইস্যু।
এই দুটাকে অবশ্যই রাখতে হবে, এবং সরকারও এটা বলে যে পরিবেশ হচ্ছে ক্রস কাটিং ইস্যু, যে কোনো আলোচনায় পরিবেশ আসতেই পারে। তো এখানে চট্টগ্রামের পরিবেশ নিয়ে আসলে চট্টগ্রামে যেমন নদী, পাহাড় এবং প্লেনল্যান্ড, এরকম তিনটি চমৎকার একটি বিষয় একসাথে সমন্বয় বাংলাদেশে অন্য কোথাও আপনি পাবেন না। আমরা যদি বলি যে 1 নম্বর সমস্যা কি, আমি বলবো যে বায়ু দূষণ, 2 নম্বর কি শব্দ দূষণ, 3 নম্বর পলিথিনের দূষণ। তার মানে এবং এগুলো সবগুলোই চট্টগ্রামে ঘটছে। মানে একটা ঘটছে এবং সেটি আশঙ্কাজনকভাবে বাড়ছে, কিন্তু খুবই আশঙ্কাজনক বাড়ছে। আমি যখন পরিবেশে ছিলাম তখন বড় বড় মোড়ের সাউন্ড মেজার করেছিলাম যে কত ডেসিবল, যেমন ইন্ডাস্ট্রির হচ্ছে 70 ডেসিবল, আমরা জিইসি মোড় বলেন, দেওয়ানহাটের ওই পাশে বলেন, আগ্রাবাদ বলেন, এগুলো 100-110 ডেসিবল। তার মানে যে লোকগুলো কন্টিনিউয়াস ওখানে থাকে, সে 30 মিনিটের বেশি যদি এরকম 100-তে থাকে, সে তার হিয়ারিং প্রবলেম হবে, তার হার্টে প্রবলেম হবে, এবং সে খুব ফ্যাটিক হয়ে যাবে, সে তখন ইরিটেট, চিড়চিড়ে স্বভাবের হয়ে যাবে। এবং আমাদের দেখবেন যে লোকজন খুবই, যারা সিএনজি চালান, যারা চালান, তারা খুবই চিড়চিড়ে মেজাজের থাকেন। পার্টিকুলেট ম্যাটার PM2.5 মানে ছোট্ট, যেটা আমার নাকে আটকায় না, ভিতরে চলে যায়, এরকম পরিমাপ করার এই টেলিভিশন কেন্দ্রের ভিতরেই একটি আছে যন্ত্র, আরেকটি হাতেখড়ি স্কুলের এখানে আছে। এইটাও আমাদের 100 দিন 120 দিন খুবই খারাপ থাকে, যেটা হচ্ছে যে আমাদের সবাইকে এফেক্ট করে, কেউ ধনী দরিদ্র সবাইকে এফেক্ট করে, এবং এটা আমাদের ভিতরে চলে যায়। তাই এটা খুবই আশঙ্কাজনক। এইটারও এখান থেকেও মুক্তি ঘটানো দরকার আমাদের, এবং এটা কনস্ট্রাকশন, রোড ট্রান্সপোর্ট, এই সব কিছুর ফলেই কিন্তু হচ্ছে। আমরা যে একটা বাসযোগ্য নগরী, যে আমরা পাহাড় আছে, সমুদ্র আছে, একসাথে অসাধারণ একটা যে বৈচিত্র্য, আমাদের বৈচিত্র্যময় যে জায়গা, সেটি কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। এইসব অনেকগুলো কমপ্লেইন্স, কিন্তু অনেকগুলো ইস্যুস, এবং এটা আমাদের বাচ্চারা অনেক সচেতন, তাদের মাঝে থেকে এটা শুরু করতে হবে। তাহলে এই প্রজন্ম যদি করে, কারণ আমরা একটা কথা বলা হয়ে থাকে পরিবেশের, যে এই পৃথিবীকে শিশুদের জন্য বাসযোগ্য আমাদের করে রাখতে হবে। শিশুদের কাছ থেকে ধার নিয়েছি আমরা কিন্তু এটা আমি দিয়ে যাচ্ছি না, আমি ওদের কাছ থেকে, শিশুদের কাছ থেকে যদি একটা খেলনা ধার নেন, তাহলে আপনি ইনটেক্ট ফেরত দিতে হবে, একদম কমিটেড। তাই এই কারণে পরিবেশের যে অবস্থা আমরা নিয়ে পেয়েছি, এটা এইরকম অবস্থায় অ্যাটলিস্ট তাকে দিতে হবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এর চেয়ে খারাপ করে দিচ্ছি। আপনার অনেক জুনিয়র আপনার আগে প্রমোশন পেয়েছেন, আপনি সম্ভবত এই সরকারের আমলেই ভূতাপেক্ষ অতিরিক্ত সচিব হয়েছেন, এর আগে আপনাকে যুগ্ম সচিব হিসেবে রিটায়ার করা লাগছে। কিরকম করে জীবনকে আপনাকে প্রভাবিত করে এসব? এটা প্রভাবিত করেছে, বাট আমি খুব ফার্ম ছিলাম। আমার জুনিয়ররা এবং সিনিয়ররা অনেক ক্ষেত্রে সেকেন্ড ডে, যেদিন প্রমোশন হয়নি, 1 বার 2 বার 3 বার, আমি পরের দিন থেকে পুরো ফুল এনথুসিয়াজম কাজ করতাম। আমার জুনিয়র বলতো, স্যার আপনি কি এরকম কাজ করছেন? আমি স্যার দেখো, এক অ্যাডিশনাল সেক্রেটারি হওয়ার জন্য আমার জন্ম হয়নি, সো এটাকে আমি অন্যভাবে নেই, এবং হইনি। এগুলো প্রমোশনের কারণটা সবাই জানে, দ্যাট ইজ অলমাইটি হ্যাজ এ ডিফারেন্ট প্ল্যান, সবসময় থাকে যে আমি এটাতে না হই অন্য জায়গায় আমাকে। আমি চট্টগ্রামের লোক, বাংলাদেশের সিভিল সার্ভিস, বাইরের লোক, সবার কাছে প্রচণ্ড অনেক সম্মান পেয়েছি, অনেক পেয়েছি, যার ফলে আমার কিন্তু ওই জায়গায় কিন্তু একটা বড় অংশের সেই যে দুঃখবোধটা থাকে যে আমার জুনিয়র ব্যাচের একজনকে আমার জুনিয়রের অধীনে চাকরি করতে হয়েছে, জুনিয়রের অধীনে কমান্ড শুনতে হচ্ছে, এবং সেটি যদি জুনিয়ররা ব্যাড প্র্যাকটিস করে, সেটি তো আরো ভয়াবহ। এটা আমরা সেটি তো দেখেছি, এটা হয়েছে। তবে এই অবস্থায় নিরসন হওয়া দরকার, এবং মেরিটোক্রেসির দরকার, যে মেধার নিঃসন্দেহে আপনাদের মানুষরা এই যে 24-এর ছেলেদের কাছে কৃতজ্ঞ থাকবেন যে আপনাদের এটলিস্ট জীবনের শেষ অংশে এসেও আপনাদের সেই স্বীকৃতিটা পেয়েছে। আমি আপনার জীবনের পরের অংশটা শুনতে চাই। আসলে এখন তো কিছুটা সরকারি জীবন থেকে অবসর, আপনি শিক্ষকতা করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। এই সময়টা কাটাচ্ছেন কি করে, এবং ভবিষ্যৎ প্ল্যান? ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল পড়াই, যদি আমি কেমিস্ট্রির, কিন্তু আমি ওটা পড়াই আর কি। আমি খুব মানে এনভায়রনমেন্টকে খুব ভিতর থেকে করি, এবং পড়ালেখা করি, প্রতিদিন আপডেট থাকার চেষ্টা করি, ওখানে পড়াই এবং এনজয় করি। আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, যে একটি হচ্ছে যে আমাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে বেবিগুলো আছে, অটিজম অথবা ASD, তারপরে এরকম অনেক ধরনের শিশুরা আছে, তাদের নিয়ে 2007 সাল থেকে আমরা একটা অর্গানাইজেশনের জন্ম দিয়েছি, সেটা হচ্ছে ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশন, ফেয়ার। এবং এটার একটা বড় ধরনের, আমরা 10 তলা একটা বিল্ডিং আমি করেছি সদরঘাটের, আমরা সবাই মিলে, এবং অনেক দানশীল ব্যক্তি এগিয়ে এসেছেন। এটা খুব সহসাই শেষ হবে, এবং দ্যাট উইল বি ড্রিম প্রজেক্ট অফ আওয়ার। এবং এটা আমরা কয়েকজন মিলেই, এবং জেলা প্রশাসক এটার এক্স অফিসিও প্রেসিডেন্ট হলেও, আমরা বেসরকারি লোকজনের কাছে সরকারি কোনো অনুদান কখনোই এটা নেই, তারা আমরা এই কাজটা করেছি। এবং আমরা ইন্টারন্যাশনাল 100 থেকে 150টা সেমিনার করেছি, সিঙ্গাপুর, USA, এবং টিচারদেরকে ভারতে, সিঙ্গাপুরে পাঠিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করেছি। এবং আমরা অনেক বলি যে ইন টার্মস অফ ক্যাপাসিটি,
চিটগাং এবং নন ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, এবং ক্যাপাসিটিতেও, দক্ষতায়ও এবং এসব আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিকভাবে লিঙ্ক আছে। ইউএসএ থেকে লোকজন এসে আমাদেরকে করে, প্রশিক্ষিত করে, আমাদের লোকজন যায় ওখানে। এটা আসলে যে একটা মাইলস্টোন হবে হয়তো চট্টগ্রামের জন্য। এটা আমরা সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি। আমি আপনার শেষ কথাটুকু শুনতে চাই যে আপনি বলছিলেন যে 24-এর বিপ্লবের পরে আমরা বাংলাদেশ অন্য একটি বাংলাদেশে আছি এবং আমরা ভবিষ্যতে আরেকটি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশটি কেমন হবে, সেই বাংলাদেশটি কেমন প্রত্যাশা করেন, সেই কথা শুনে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। জি, আসলে বাংলাদেশকে আমরা সাম্য, মানবিক অধিকার এবং ন্যায় বিচার, এইটা হচ্ছে আমাদের আসলে স্বাধীনতা যুদ্ধের সময় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। এই বিষয়টিকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা অন্যদিকে না গিয়ে মানে এই বিষয়টাকে যদি ঠিক রাখতে পারি, গত 36শে জুলাইয়ের যে আমরা যে কারণে করেছিলাম সেটি কিন্তু নাগরিক ভোগ করতে পারবে। আমি, আপনি সবাই, যেমন সাম্য ন্যায় বিচার যদি হতো আমি কিন্তু বঞ্চিত হতাম না, ন্যায় বিচার থাকতো, সাম্য সামাজিক মর্যাদা যদি থাকতো, আমরা একজন মানুষকে শুধু মর্যাদার কারণে আমরা অন্যভাবে দেখতে পারতাম, বিভিন্ন রকমের চাকরি করে বলে আমরা অন্যভাবে দেখতে পারতাম না, এই যে ডিসক্রিমিনেশন, এগুলো সবই কিন্তু থাকতো না। তো আমাদের এইটার অনেক কাজ করার আছে। আপনি যদি দেখবেন যে আমি এরকমই দেখেছি বিদেশে, একজন প্রফেসরের হাজব্যান্ড হচ্ছে প্লাম্বিংয়ের কাজ করে, পাইপ টাইপ এগুলো ঠিক করে। সো দুজনের বেতনের পার্থক্য খুবই কাছাকাছি, কারণ সেও একই জায়গা থেকে তার রেশন কেনে, সেও করে। অতএব এর মধ্যে এই যে 20টা গ্রেড করে দিয়ে 20 রকমের বেতন বৈষম্য। আমি কিছু পড়ালেখা করেছি, আমি সুযোগ সুবিধা আমার ছিল বলে আমি পড়ালেখা করেছি, কিন্তু আবার অনেকে করতে পারেনি। আপনি দিন শেষে যখন হিসাব করবেন তখন দেখবেন যে মানুষের এবং সেও কিন্তু নানাভাবে কন্ট্রিবিউট করে। একটা সোসাইটিকে অফ করে কিন্তু আপনি সভ্যতাকে চিন্তা করতে না চালায় তাহলে আপনাকে হেঁটে যেতে হবে। সিএনজি ড্রেন যদি পরিষ্কার না করে কিন্তু আপনি বাসযোগ্য থাকতে পারবেন। এই জন্য মর্যাদা দিতে হবে মানুষকে তার কাজের, এবং এটাই হচ্ছে আমারই যে সবাই সবার কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে, মানুষকে মানুষ হিসাবে চিন্তা করবে, তাহলে আমরা এই বাংলাদেশটাকে 36শে জুলাইয়ের এইসের মধ্যে আমরা বিবেচনা করতে পারি। নিশ্চয়ই সেই স্বপ্ন দেখেছিলেন আবু সাইদ, যে মুগ্ধরা, ওয়াসিমরা। আমরা সেই স্বপ্নের বাংলাদেশের প্রতীক্ষায় রইলাম। আপনাকে আবারও অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে স্টোরিতে সরাসরি যুক্ত হয়েছেন সেই জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী দিনে নতুন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।